এরই মধ্যে মেট খাবার নিয়ে আসে। এলিজাবেথ আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায় একদম, ডুবে গেল ভাবনার জগতে। পুরুষালী হাটটি যখন মুখের সামনে খাবারের লোকমা তুলল, তখন ধ্যান ভাঙল ওর। বিনা বাক্যে মুখে তুলে নিল এলিজাবেথ, এই ছোট ছোট যত্নের কাঙালি তো সে ছিল এত কাল যাবৎ। এলিজাবেথকে খাবার খাইয়ে দিয়ে উঠে দাঁড়ায় মানব। বেডসাইড থেকে একটা খাম নিয়ে বাড়িয়ে দেয় এলিজাবেথের দিকে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় এলিজাবেথ। তোমার পাসপোর্ট ওদিকে ক্লোজেট, প্রয়োজনীয় সকল কিছু আছে, ফ্রেশ হয়ে নাও, একটু পর কাজে আসবে বলে চলে গেল সে। এলিজাবেথ তাকিয়ে থাকে খামের দিকে, তবে দৃষ্টি সেখানে নেই। কানে বারবার বাজতে থাকে কাজে আসবে, একটু পর শুরু হবে নতুন জীবনের সূচনা। আচ্ছা, অভাগীর কপালে কি সুখ আছে? কেমন হবে তার নতুন জীবন? তাকবির কক্ষ থেকে বের হয়ে সিঁড়িতে পা রাখতেই দেখা হলো রেয়ানের সাথে। রেয়ান এই ভদ্রলোকের বা হাত, গতরাতে যার হাত দিয়েই ঝরেছিল রেশমার রক্ত। স্যার, আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? মন্ত্রী সবাই মিটিং ছিল 8টায়। আজকে সকল কিছু ক্যান্সেল করে দাও, কাজে আনতে পাঠাও কাউকে এক্ষুনি। রেহান ভুরু কুঁচকে ফেলে। কাজী? হ্যাঁ, কাজী, আমার বিয়ের কাজী। রেয়ান আর কোনো প্রশ্ন করেনি। সামনে দাঁড়িয়ে থাকা সুটাম দেহের অধিকারী মানবের ঠোঁটের কোণে চিলতে হাসি দেখা শ্রীমিত জানিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ল। ফুরফুরে মেজাজে নিচে নামতে থাকা মানবটির ঠোঁটের কোণ থেকে হাসির ঝলকানি সরানোর চেষ্টা করল না। নিচে এসে বসার ঘরে মুখোমুখি হয় পিতা তাজুয়াদ দেয়ানের সাথে। বয়স্ক লোকের চেহারায় বয়সের ছাপ দেখা গেলেও শরীরে এখনও বেশ ভালো অবস্থা। তাজুয়ার দেওয়ান তার চোখের সামনে থেকে নিউজ পেপার সরিয়ে তেরস্তা নজরে ছেলের দিকে তাকালো, পরপর রুষ্ট গলায় বলল, শেষমেশ এত নিচু জাতের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? আমার রেপুটেশনের কথা একবারও ভাবলে না? প্রথমবারের মতো এলিজাবেথের ভালো মানুষের গলার স্বর শক্ত হলো। চোখে মুখে কাঠিন্য এনে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আমার ব্যাপারে কারোর এক চুল মতামত পোষণেও আগ্রহী নয় আমি। বলেই গমগম পায়ে চলে গেল সে। তাজুয়ার শক্ত চোখে তাকিয়ে রইল ছেলের যাওয়ার পানে। আমার মা বোন কোথায় জানোয়ারের বাচ্চা? কর্কশ গলায় হুঙ্কার দিতে দিতে ভেতরে আসে শিহাব, এক ক্ষুধার্ত সিংহর প্রাণী হয়ে রাগে ফনা তুলছে। ভেতরে পা রাখতেই ন্যাসো ঝড়ের বেগে গিয়ে শিহাবের হাঁটুর কাছে লাথি মারলে হাঁটু ভেঙে শরীর নিচে বসে যায়। উঠতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। হাড়ের ভেতর মটমট শব্দ হতে থাকে। শ্বাসরুদ্ধকর ব্যথা সহ্য করে সহসা চেঁচিয়ে বলল, আমার মা বোনদের সাথে কি করেছিস? রিচার্ড কাউচে পায়ের ওপর পা তুলে এক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে আছে। অভিব্যক্তি পানির মতো স্বচ্ছ, অথচ শূন্য দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড়। ঠোঁটের আগায় জড়ো হওয়ার রহস্যের ঘটনা। ধারালো চোয়ালে রহস্যময় হাসি। ন্যাসো আবারও উদ্যত হয়ে শিয়াবের ঘাড়ে আঘাত করতে যায়, কিন্তু রিচার্ড বাধা দেয়। ও ন্যাসো, নো, আমার শালাকে নিজ হাতে আপ্যায়ন করতে দাও আমাকে। শিয়াব আজ দমে না, আহত অবস্থায়ও চেঁচালো, শালা মানে মস্করি হচ্ছে? কি করেছিস আমার বোনকে? উঠে দাঁড়ায় রিচার্ড, দুহাত পকেটে ঢুকিয়ে ড্যাশিং ভাব নিয়ে এগোতে থাকে শিহাবের দিকে।
কালচে ঠোঁট গোল করে শীষ বাজাতে বাজাতে দুপাশে ঘাড় ঘুরিয়ে টানটান হয়ে দাঁড়ালো শিহাবের সামনে। অতপর হঠাৎ শক্তপোক্ত লম্বা হাতে শিহাবের চুল টেনে ধরে মুখের ওপর তুলল। ব্যথায় কুকিয়ে ওঠে শিহাব। শক্ত করে টেনে ধরার কারণে মস্তক থেকে চামড়া কিছুটা উপরে উঠে আসে। ব্যথায় টনটন করতে থাকে মাথা। মুহূর্তের মধ্যে রিচার্ডের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। নীলাদ্রির চোখ আগুনের লেলিহায় দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে। রুষ্ট গলায় চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাথে তো আমার পুরনো হিসেব এখনো বাকি রয়ে গিয়েছে। তুই কি ভাবছিস তুই নিজে থেকে এখানে এসছিস? থেমে গিয়ে শিহাবের চুল মুঠি ছেড়ে এক অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। ন্যাস্ত বুঝতে পারে না রিচার্ডের মনের গভীরে কি চলে। রিচার্ডের মনের গভীরে কি চলছে শুধু চোখে জমে থাকা উন্মাদ কৌতূহলে তাকিয়ে থাকে। হাসি থামায় রিচার্ড। মুখে আগুনের মতো তীক্ষ্ণ শব্দে বাণী উঠে আসে। সেই সাথে চোখে জ্বলছে ক্রোধের সুনামি। আমি তোকে এখানে আনতে চেয়েছি, তাই তুই এখানে। ন্যাশো বিস্মিতভাবে পিছিয়ে যায়। সত্যি তো শিহাবের মতো এক নিম্নমানের প্রাণীর পক্ষে এমন গাঢ় জঙ্গলের ভেতরে এত সুরক্ষিত বাগানে বাড়ি খুঁজে আসা এক অসম্ভব ব্যাপার। ভিতরে প্রবেশ তো একেবারেই অসম্ভব। নতুন গার্ডরা রাখা হয়েছে যারা চূড়ান্ত সতর্ক। এক চুল হেরফেরও প্রাণ নিয়ে নিবে। সেদিন সিসিটিভির লাইভে ফুটেজে রিচার্ড এলিজাবেথের আর রেশমার মধ্যে কথোপকথনে শুনেছিল। আর সে থেকেই অজানা ক্ষোভ জমেছিল এলিজাবেথের ভাই বোনদের ওপর। পরদিন দেশের বাইরে যাওয়া মাত্রই রিচার্ড ন্যাসোকে সেই কাজের জন্য পাঠিয়েছিল। ওদের তুলে নিয়ে বেসমেন্টে বন্দি করে রেখে যেন এলিজাবেথের মতো করেই তাদের টর্চার করা হয়। সেদিন ন্যাসো ওদের তুলে আনলেও শিহাবকে খুঁজে পায়নি, কারণ সে আগে থেকেই গায়েব হয়ে গিয়েছিল। পরবর্তীতে ন্যাসো রিচার্ডকে এই ব্যাপারে জানালে রিচার্ড বলেছিল দেশে ফিরে সে নিজেই শিহাবকে খুঁজে এনে নিজের হাতে তার নৃশংস মৃত্যু দিবে। তবে এত জলদি রিচার্ড শিহাবকে কোথা থেকে পেয়েছে সেটা ঠাউর করতে পারল না ন্যাসো। চিন্তা থেকে বের হয়ে আসে ন্যাসো রিচার্ডের হুঙ্কারে। রিচার্ড শিহাবের মাথায় বন্দুকের নল ঠেকালে শিহাবের সমস্ত শ্বাস এক মুহূর্তে গগনে চলে যায়। থরথর করে কাঁপতে থাকে শিহাব। রিচার্ডের চোয়াল কটমট করছে, গর্জন করছে ফুলিঙ্গনের মতো। কাটকাট গলায় বলে, সত্যি করে বল, কে ছিল? শিহাব জানে সে আজ নিঃশেষ হয়ে গেছে। রিচার্ডের মতো এক ভয়ঙ্কর গ্যাংস্টারের সামনে মিথ্যে বলা এক অমৃত মৃত্যুর অপেক্ষা। গলা কাঁপছে, শরীর অস্থির। তা তাকদীর দেওয়ান। ঠিক সেই মুহূর্তেই ঠাস, বন্দুকের সবগুলো গুলি শিহাবের মগজে ঢুকে গেল। টিকার থেকে হাত সরিয়ে নেয় রিচার্ড। মুখে রক্তে ভেজা এক ভয়ঙ্কর হাসি। শিহাবের রক্তে সিক্ত হয় ওর পুরো মুখমণ্ডল। বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের গর্জন। You won't be able to escape me, Red. বস, দেয়ার মঞ্জিল থেকে এই মাত্র একটা GTR 35 বের হলো। পিছু করব? যেতে দাও। এয়ারপোর্টের দিকে যাচ্ছে বস। অপর পাশ থেকে রিচার্ডের নিরুদ্বেগ স্বরে একই জবাব। যেতে দাও। ব্রাউন চুলের নিচে আড়াল হয়ে থাকা ললাটে সূক্ষ্ম ভাঁজ পড়ল ন্যাসোর। কাল থেকে রিচার্ডের মতিগতি একটু ঠাউর করে উঠতে পারছে না। রিচার্ড কায়নাত নামক মানুষটা সেই শুরু থেকেই তার কাছে বৈচিত্র্যময় রহস্যে ঘেরা চরিত্রের গোলকধাঁধা, যেই গোলকধাঁধার কেন্দ্রবিন্দু অবধি আজও তারা যেতে পারেনি। আজও অস্পষ্ট সাধারণ বাংলাদেশি একটা ছেলে কিভাবে ইতালি পাপের সাম্রাজ্যের রাজা হয়ে উঠল। I am noted of
বলার সাথে সাথেই কল কাট হয়ে যায়। আর মাথা ঘামায় না নেশো। ফোন পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য বাগানবাড়ি। চাইলেই মস্তিষ্কে বিচরণ করতে থাকা হাজারো কৌতূহল দমিয়ে রাখতে পারে না এলিজাবেথের জন্য। রিচার্ডের চোখে কোনো প্রকার বিনয় কিংবা মুগ্ধতা কখনোই দেখেনি তারা। তবুও এলিজাবেথ চলে যাওয়ার কারণে কেন এত এগ্রেসিভ হয়ে ওঠা, এই কারণ বরাবরের মতোই রহস্য ঘেরা। আবার হঠাৎ করেই এত শান্ত হয়ে যাওয়ার কারণই বা কি? কারণ এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ন্যাশোর মাথায়, যেগুলোর উত্তর পাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। রিচার্ড নামক ব্যক্তি অনুভূতি প্রকাশে ব্যর্থ। পাপাচারে নিবিষ্ট জীবন মরীচিকায় জং ধরে গিয়েছে মানব কোমল মন সেই কবেই। কোমলতা হারিয়ে হিংস্র নরখাদক পশু হৃদয়ে পরিণত হয়েছে বক্ষস্থল। রক্তক্ষরণে বদলে রক্ত ঝরাতে অভ্যস্ত যান্ত্রিক হৃদয়। তবে হঠাৎ এভাবে শান্ত হয়ে যাওয়ার মানে কি, যার জন্য এত দূর থেকে চলে এসেছে এক কলে? এলিজাবেথ রিচার্ডের জিদ ছাড়া কিছুই না। রিচার্ড যেটা চায় সেটা সে করেই হোক। এলিজাবেথ রিচার্ডের জিদ ছাড়া কিছুই না। রিচার্ড যেটা চায় সেটা যে করেই হোক হাসিল করে থাকে। তাহলে কি এলিজাবেথ রিচার্ডের ক্ষণিকের জেদ ছিল? কিন্তু রিচার্ড একবার যেটা চায় সেটা সবকিছু ধ্বংস করে ফেলার মাধ্যমে হলেও অর্জন করে থাকে। ঈগলের মতো হাজার ক্রোশ দূরে থাকলেও ডানা ঝাপটিয়ে জল পানি দিয়ে ছো মেরে নিবে সেটা। তাহলে কেন হঠাৎ এই নিক্ষিপ্ততা? নানান রকম চিন্তায় মজে গিয়ে ড্রাইভ করতে থাকে নেশো। ঘুমাবে বলে কল কাটলেও ঘুমায়নি রিচার্ড। অবশিষ্ট মদের বোতল হাতে তুলে নেয়। কালচে ঠোঁটের ফাঁক গলিয়ে দুই দাঁতের মধ্যে বোতলের কর্ক চাপিয়ে ধরে এক মুচড়ে খুলে ফেলে। অতঃপর সম্পূর্ণ বোতল এক ঠোকে শেষ করলো। বোতল খালি করার পর বাকিগুলোর মতো এটাও ছুঁড়ে মারে। ধরিত্রী কাঁপানোর শব্দ ভেঙে চুরমার হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাঁচের টুকরোগুলো। গোছানো কক্ষ ময়লার স্তূপে পরিণত হয়েছে ইতিমধ্যে। মেঝেতে ভাঙা কাচের টুকরো, ড্রাগসের প্যাকেট, ইঞ্জেকশন ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। সারা রাত এসবের মাঝে মজে ছিল রিচার্ড। এত মদ খেয়েও নেশা হচ্ছে না দেখে বারবার মদের বোতল ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে ক্রোধ সামলাতে না পেরে। সিগারেট আর ড্রাগসের বাজে গন্ধে মত্ত হয়ে গিয়েছে চারিপাশ। অধিক পরিমাণের ইঞ্জেকশন নেওয়ার কারণে হাতের কিছু কিছু জায়গা থেকে ছোপ ছোপ রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে। তীব্র ক্রোধে চিবুক মটমট করছে রিচার্ডের। দাঁতের দাঁত পিষতে পিষতে উঠে দাঁড়ায়। ব্যগ্র পায়ে এগিয়ে যায় ক্যাবিনেটের কাছে। আর কোনো মদের বোতল না পেয়ে ঘরে অবশিষ্ট বাকি সকল জিনিস ভাঙচুর করতে থাকে। 9 ঘন্টা 30 মিনিটের জার্নি করে এসেও শরীরে নেই কোনো ক্লান্তির ছাপ। সমস্ত শরীরে ভর করে আছে ক্রোধের পাহাড়। তবুও ঠোঁটের কোনায় জড়ো হয়ে আছে রহস্যময় ঘনঘটা। ভাঙা কাচের উপর দিয়ে উন্মাদের মতো হেঁটে গিয়ে দাঁড়ায় টেরেসের নিকট। ঘন জঙ্গল সীমান্তে প্রতীকের মতো সোজা দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু গাছগুলোতে দৃষ্টি নিক্ষেপ করে চিবিয়ে চিবিয়ে আওড়ালো। You have to pay for it. যার প্রতিটি পরতে জেদ, নির্ভয়ে উজ্জ্বল এক শ্রীয়মান প্রভা। প্লেন এভিয়েশনে আছে। ভুবনের সাথে কোনো রকম যোগাযোগ না রেখে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে, মহাকাশের শূন্যতার মধ্যে দিয়ে সাদা মেঘ গলিয়ে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে প্লেনটি। উদ্দেশ্য ইউএসএ। মৃদু আকারের কাঁচের গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে মেঘেরা কিভাবে সমস্ত আকাশ দখল করে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাব এমন, এক একজন এক এক দল গঠন করে গোপন বৈঠকে আছে। নীল আকাশে সাদা মেঘের রাজত্ব। ব্যস্ত শহর গুটি গুটি পিঁপড়াদের দলের মতো লাগছে উপর থেকে, যারা সারি সারি হয়ে ছুটে চলছে এখান থেকে ওখান খাদ্য সংগ্রহের তাগিদে। উইন্ডো সাইডে বসেছে এলিজাবেথ। এটা ওর ফার্স্ট প্লেন জার্নি নয়, তাই অভিব্যক্তি একদমই স্বাভাবিক। সুদূর আকাশের পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কখন থেকে। জড় বস্তুর মতো একদম জমে রয়েছে। দৃষ্টিতে প্রাণ থাকলেও ধ্যান নেই তাতে। ডুবে আছে এখনো রাতের ঘটনায়। এই মানুষটার সান্নিধ্যে আসা হয়েছে এখনো 2 দিনও হয়নি। এখনই কিভাবে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে তার। মাথার উপর ছায়া দিচ্ছে বটবৃক্ষের মতো, যা কখনোই পায়নি এলিজাবেথ, কখনোই না। অন্ধকার জগৎ থেকে তুলে এনে আলোর দিশারি করছে তাকে। হাত বাড়িয়ে দিচ্ছে সামনে এগোনোর জন্য। অন্যের কলঙ্ক মুছতে গিয়ে নিজের জীবনে কাদা মাখিয়ে ফেলছে। কত সহজেই পারছে লোকটা। তবুও কৃষ্ণ গহ্বরের ন্যায় একটুও বিষাদের ছাপ।
হঠাৎ অসুস্থতার কারণে কাজে আসেনি। মাঝপথ থেকেই তাকে হসপিটালে নিয়ে ভর্তি করা হয় বিয়ে পড়ানোর পরিবর্তে। পরবর্তীতে উকিল নিয়ে আসা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় রেজিস্ট্রি করা হবে আপাতত। দেশে ফিরে আবার ঘটা করে বিয়ের অনুষ্ঠান করা হবে। তাকবীর দেওয়ান, যার নামে দলীয়করণ হবে এলিজাবেথ, একটু পর একটা সাইনের মাধ্যমে অতি সুদর্শন এবং মহৎ হৃদয়ের অধিকারী পুরুষের সাথে জড়িয়ে দেবে নিজের অগোছালো জীবন। যে মানুষটা কথা দিয়েছে তাকে আগলে রাখবে সযত্নে, মাটিতে পড়ে থাকা ফুলগুলোর মতো শখ করে তুলে তাকে বৃক্ষপটের বাঁ পাশে সাদা শুভ্র পাঞ্জাবির পকেটে রেখে দিবে অতি যত্নে। এক মুহূর্তের জন্য নিঃসঙ্গতায় পুড়তে দিবে না। পথে মাঠে মিছিলে সব জায়গায় সঙ্গী হিসেবে রেখে দিবে বুকের বাঁ পাশে। বাঁ পাঁজরের হাড়ের অংশ করে নিবে তাকে। পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। কলঙ্কিত নারী থেকে হয়ে উঠবে এক নিষ্ঠাবান আদর্শ নীতিমালায় রচয়িত পুরুষের স্ত্রী, মিনিস্টার তাকবীর দেওয়ানের স্ত্রী, যাকে সে চিনত খুব আগে থেকে, অনেক ভালো করে। বিয়ের কথা একটা কাকপক্ষী কেউ জানানো হয়নি। তাকবীর এলিজাবেথের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেয় আর কিছুদিন পর সবাইকে জানাবে বিয়ের কথা। যখন অনুষ্ঠান করা হবে, মিনিস্টারের বিয়ে রাতারাতি ছড়িয়ে যাবে সকলের মাঝে। এভাবেই পরে তা কর্ণপাত হবে সেই নিকৃষ্ট মানবের। তাই কোনো রিস্ক নিতে চায়নি তাকবীর। বাবা তাজুয়ার আর নিজের দুই বিশ্বস্ত বডিগার্ড জিয়ানকে নিয়ে বিয়ে সম্পূর্ণ করার চিন্তাভাবনা করে স্বল্প আয়োজনের মাধ্যমে। বিয়েতে এলিজাবেথের কোনো প্রকার অভিব্যক্তি বা ভূমিকা দেখার মতো ছিল না, না কোনো আগ্রহ, না কোনো উৎফুল্লতা, এমনকি কাঁদেনি একবারের জন্য। হঠাৎ করে নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে ফেলে। তাকবীর নিজে পছন্দ করে এলিজাবেথের জন্য একটা লাল টুকটুকে বেনারসি কিনে আনে, কিন্তু এলিজাবেথ পরতে চায়নি। তা নিয়ে তাকবীরও তেমন জোর করেনি এলিজাবেথকে। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও চাপ দেয়নি এলিজাবেথকে। মনের ইচ্ছে মনের মধ্যেই পোষণ করে রাখে কোনো এক বৃষ্টিবাদল দিনের জন্য। পরনের সাধারণ 3 পিস নিয়ে বিয়েতে বসে এলিজাবেথ। তাকবীর রক্তমাখা পাঞ্জাবি পরিবর্তন করে গায়ে নতুন পাঞ্জাবি চাপায় সাদা রঙের। এলিজাবেথ এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখেনি তার পাশে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা বাগদত্তার দিকে। তাকবীর শূন্য অভিব্যক্তিতে তাকিয়েছিল এলিজাবেথের নিস্তেজ হয়ে থাকা মুখশ্রীতে। তার আকুল মন খুব করে চাইছিল তার এলোকেশু একটু হাসুক, তার মতো ভিতরে ভিতরে হলেও ছটফট করুক, একটু একে অপরের হাওয়ার খুশিতে। ব্যাস এইটুকুই চাই শুধু তার। তবে এবারও জোর করলো না তাকবীর এলিজাবেথের মনের অবস্থা ভেবে। সময় দিল আড়ষ্ট মেয়েটাকে একটু মানিয়ে নেওয়ার জন্য। সে অপেক্ষা করতে রাজি, করবে অপেক্ষা। উকিল সাহেব সকল কাগজপত্র রেডি করে রাখে। রিয়ান দুজনেই তাকবীরের পাশে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। দুজনেরই মুখের আন্তরিক হাসি। যথারীতি সবকিছু সুন্দরভাবে এগোতে থাকে। তবে বাদশাদের তাজুয়ার দেওয়ানের ক্ষেত্রে বিয়ের আগ মুহূর্ত বিকট শব্দ করে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসে গমগম পায়ে। বয়সের তোড়ে চামড়া ঝুলে পড়া চোয়াল ক্রোধে মটমট করছে। শান্তশিষ্ট পরিবেশ কেঁপে উঠল তার হুঙ্কারে। তাকবীরের দিকে এগিয়ে দেওয়া রেজিস্টার পেপার হাত থেকে পড়ে যায় উকিলের। ঢোক গিলে তাকালো প্রাক্তন সংসদ সদস্য তাজওয়ার দেওয়ানের দিকে। এলিজাবেথ কেঁপে উঠে চোখ মুখ কুঁচকে রাখে। বীর, আমি আবারও বলছি, এই মেয়েকে তুমি বিয়ে করবে না। বাবার কথায় চিবুক শক্ত হয়ে গেল তাকবীরের। উঠে 2 কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো বাবার সামনে। কণ্ঠ যথাসম্ভব কাজে নামানোর চেষ্টা করে বলল, আব্বা, আপনি ভিতরে যান। ছেলের নরম কণ্ঠে যেন 2 কদম এগিয়ে গেল তাজওয়ার দেওয়ান। চিদ্দি গলায় বলল, যাবো, আর তুমিও আমার সাথে চলো। কোনো বিয়ে হবে না এখানে। আব্বা, আমি আপনাকে যেতে বলছি। আমার কথার বাইরে যাবে না বীর। আব্বা, আপনার ওষুধের সময় হয়ে গিয়েছে, খেয়ে ঘুমান গিয়ে। আমার কথা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। ভুলে যাবে না, আমার সন্তান তুমি, তোমার ঘর থেকে হয়নি আমি। তাকবীর চোখ বুঝে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালিয়ে গেল। সবিনয়ে বলল, তাই বলছি আব্বা, ঘরে যান।
আমি কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এই মুহূর্তটা খুবই স্পেশাল আমার জন্য। তাজওয়ার দেওয়ানের সেই জিদ্দি গলা বলল, এই বিয়ে কোনোদিনই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো না। সংযম হারাতে তাকে তাকবীর বাবার চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে তো হবেই আব্বা, তাও আজই, সেটা আপনি না মানলেও। এবার চেঁচাতে শুরু করলেন তাজওয়ার, বলে, সাধারণ একটা 2 টাকা মেয়ের জন্য বাবার সাথে উঁচু গলায় কথা বলছো? এই মেয়ে, রূপ দেখি আমার ছেলের মাথা খেয়েছিস? নষ্টা মেয়ে ছেলে কোথাকার। ও 2 টাকার মেয়ে নয়, আমার ভালোবাসা। ভালোবেসে নিয়ে এসেছি আমি বুকে নিয়ে রাখার জন্য। যদি এই গলা দিয়ে আমার স্ত্রীর ব্যাপারে আর একটা নোংরা কথা বের হয়, খোদার কসম, তবে সেই গলার 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিতে একটু দ্বিধাবোধ করবো না আমি আব্বা। প্রচন্ড জোরে চেঁচালো তাকবীর, ভদ্রতার খোলস থেকে বেরিয়ে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। গ্রীবা অংশের নীলচে রগগুলো ফুলে ফেপে উঠেছে। এতক্ষণ দম আটকে সকল অপমান সহ্য করে নিলেও এবার চোখ মেলে তাকায় এলিজাবেথ। ভিজে গেল চোখের পাতা। জলে টইটুম্বর আঁকিদায় মেলে জোরালো আলো নিয়ে তাকালো তাকবীরের দিকে। পুলকিত হয়ে গেল নারী মন। এক বুক ভালো লাগা ছেয়ে গেল মনে। আধারে তলিয়ে যাওয়া মন আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল বিশুদ্ধ দুটি। সব ভুলে উৎফুল্ল চোখে দেখে গেল রাগে ফুঁসতে থাকা কৃষ্ণ গহ্বর। তাজওয়ার দেওয়ান স্তব্ধ হয়ে যায় ছেলের এহেন উগ্রতা দেখে। তাকবীর তাজওয়ার দেওয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্রন্দ পায়ে আবার গিয়ে বসে আগের জায়গায়। তাকবীর রাগে ফুঁসতে ফুঁসতে কোনো দিকে না তাকিয়ে হাতের নিচে পড়ে কাগজগুলো তুলে পাত্রের জায়গায় সই করে এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। এলিজাবেথ রাগে গিজগিজ করতে থাকা চিবুকে তাকিয়ে ঘোরের মধ্যেই সই করে দেয়। এলিজাবেথ ভাবনায় এতই মজে রয়েছে যে কেউ যে তাকে 2 চোখে গিলে খাচ্ছে তা খেয়াল নেই। গালের নিচে হাতের তালু ঠেকিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তাকবীর একগুঁয়ে দৃষ্টিতে। গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে তার এলোকেশির পা থেকে মাথা পর্যন্ত। 16-র এক লাস্যময়ী নারীর শীর্ণকায় স্তম্ভিত হয়েছিল সে। 4 বছরে গঠনে অনেক পরিবর্তন আসলেও চেহারা থেকে এক বিষাক্ত মায়া এক ফোঁটাও এদিক সেদিক হয়নি। এই মায়াময় চেহারায় যে এক পলক তাকালে নিজের ধ্বংস দেখতে পায় প্রেমিক পুরুষ। ওলটপালট হয়ে যায় ভিতরের সবকিছু। সময় কত দ্রুত চলে যায়। ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে গেল আরো 4 বছর পূর্বে। চৈত্র মাসের ভ্যাপসা গরমে খা খা করছিল চারিপাশ। খাল বিলের পানি শুকিয়ে মাটি খড়খড়ে হয়ে যায় সেই সময়। ঠিক তেমনই ভাবে ভিতরের খরার মতো শুকিয়েছিল এক শীর্ণ মানবের। সেদিনটা ছিল ইলেকশনের দিন। বিপুল ভোটে জয়লাভ করেও মনের মধ্যে কোথাও বিজয়ের আনন্দের ছিটে ফোটাও ছিল না। অযাচিত কারণে বিষাদে ছেয়েছিল অন্তঃকরণ। 12টায় ফলাফল প্রকাশিত হয়। ফলাফল শোনার পরপরই তাকবীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একা একা, কোনো বডিগার্ড ছাড়াই। এই ব্যস্ত শহরে মন একটু একা থাকতে চাইছে, যেখানে থাকবে না কোনো কোলাহল। যেই ভাবা সেই কাজ। আবাসিক এলাকা থেকে গ্রাম্য রাস্তার দিকে যেতে থাকলো তাকবীর। সুবিস্তর মাঠের মতো খোলা জায়গা পেয়ে গাড়ি থামায় তাকবীর একটা বটগাছের নিচে। গাড়ির ডোর খুলে বের হতেই এক পশলা শীতল হাওয়া ছুঁয়ে দিল গা। চোখ বুজে শুষে নিল তাকবীর সেই স্নিগ্ধময় প্রকৃতির সতেজ হাওয়া। বাতাসের তোড়ে পাঞ্জাবির নিচের অংশ এপথ ওপথ ধরে দুলতে থাকে। দমকা হাওয়ায় কুকড়া চুলগুলো এলোমেলো ভাবে উড়ে কপালে বিছিয়ে যায় কিছু সংখ্যক। প্রশান্তিময় বাতাসগুলো শরীরে মাখিয়ে নিয়ে চোখ মেলে তাকায় তাকবীর। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে গিয়ে হঠাৎ চোখ যায় বটগাছের উপরে। এক মুহূর্তের জন্য শক্ত গঠনে আবদ্ধ পুরুষালী দেহ কেঁপে উঠে 2 কদম পিছিয়ে যায়। শুকনো ঢোক গিলতে থাকে। প্রচলিত এমন অনেক কথা শুনেছে ভর দুপুরে নাকি বের হতে নেই, শাকচুন্নি ঘুরে বেড়ায়, বিশেষ করে বটগাছে। তবে একজন গণমান্য সুনামধন্য মিনিস্টারের চরিত্রের সাথে এসব উদ্ভট কথাবার্তায় বিশ্বাস করা কখনোই শোভা পায় না। সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তাকবীর।
বট গাছের সরু চিকন ডালের মধ্য দিয়ে মোটা মোটা পাতার ফাঁক দিয়ে ঝুলে আছে এক মুঠো লাল লম্বা লম্বা চুল। এক পা বাড়ালো তাকবীর, তখনই ভেসে আসলো মেয়েলির সুমধুর কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য থমকে যায় তাকবীর। ভয় পাবেন না, এই পাড়ায় ভূত নেই, আমি মানুষ। মস্করা হচ্ছে? এই দিন দুপুরে কোনো মানুষ গাছের ডগায় উঠে বসে থাকে? আমি তো মেয়ে মানুষ। গাছের উপর থেকে আগত মধু মিশ্রিত কণ্ঠে এমন বাবলা কথা শুনে কপাল কুঁচকে ফেলে তাকবীর। গমগমে গলায় বলল, মানে? কুকুর দেখে ভয় পেয়ে গাছে উঠেছি। তাকবীর ভ্রু গুছিয়ে ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো। সত্যি তার গাড়ির পিছনেই কতগুলো কুকুর দল বেঁধে দাঁড়িয়ে আছে। তারাও যেন অপেক্ষা করছে কখন গাছ থেকে পরিটা নামবে আর হাউমাউ খাও বলে হাপিস কাপিস করে খেয়ে ফেলবে। এবার সবকিছু পরিষ্কার হলো তাকবীরের কাছে। পুরো কথার ছট আবারও মাথায় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো। হেসে নিচ থেকে একটা বড় ইটের ভাঙা অংশ নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারতেই দৌড়ে পালিয়ে যায় সবগুলো। এই মেয়ে, নামতে পারো এবার, কুকুরগুলো চলে গিয়েছে। সত্যিই তো? সত্যি। বাক্য কর্ণপাত হওয়ার সাথে সাথে এক লাফে নিচে পড়লো তরুণীটি। ফ্রিজড হয়ে যায় তাকবীর, চোখের পলক ফেলতে ভুলে যায়। এবার মনে হচ্ছে সত্যি সত্যি সে দিন দুপুরে ভূত দেখছে। চোখ ধাঁধিয়ে গেল মুগ্ধতায়। কিছু পলকের জন্য চোখের পাতা কোনো এক টাইম ট্রাভেলে আটকে যায়। সবকিছু ভুলে শুধু দেখতে থাকে তার সান্নিধ্যে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা এক লাস্যময়ী নারীকে। মনের কোনায় জাগা ক্ষুদ্র অনুভূতিগুলো এক মনে গেয়ে উঠল। এলোকেশি। এলিজাবেথ তাকবীরের অদ্ভুত চাহনি দেখে কিছুটা ভড়কে যায়। সবসময় ঘরবন্দি আর একা থাকার কারণে মন এখনো সেই 12 বছরের এলিজাবেথেই আটকে রয়েছে। ম্যাচুরিটি তখনও আসেনি সেইভাবে। শুধু এটা জানতো এই সমাজ ভালো না, তার জন্য নিরাপদ নয়। চাচা বলেছে এলিজাবেথ তড়িঘড়ি করে কোমর সমান এলোমেলো চুলগুলো চূড়ো করে বেঁধে দেয়, অতঃপর চাদর নিয়ে চুল মুখ ঢেকে ফেলে। এলিজাবেথের এহেন আচরণে ছোট ছোট চোখ করে তাকায় তাকবীর। দৃষ্টিভঙ্গ করে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। গায়ে সুতি গোল জামা, যা প্রায় পায়ের গোড়ালি ছুঁই ছুঁই। ফুল হাতার হওয়ায় একদম বোরকার মতো লাগছে। পুরনো ছেঁড়া জামাও যেন গায়ের সৌন্দর্য মাধুর্যতা এক ফোঁটাও কমাতে পারেনি। গলা খাসকে দিয়ে পরিষ্কার করে নিল তাকবীর। বলল, এই সময় বের হয়েছে কেন জানো না? সুন্দরী মেয়েদের ভূতের আসর করে বেশি। কথার বিপরীতে এলিজাবেথের সরল জবাব, কিন্তু আমাকে তো কুকুরে আছর করতে চেয়েছে। ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। কয়েক মিনিটের ব্যবধানেই বুঝে গিয়েছে মেয়েটা অত্যন্ত সরল সোজা। হঠাৎ করেই কেন জানি মেয়েটিকে ঘাটতে ইচ্ছে হলো তাকবীরের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে বাচ্চা কুকুর আছর করে না, কামড়ায়। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। বলল, সত্যি? উপর নিচ মাথা ঝাঁকায় তাকবীর। এই যে তোমার লাল চুলগুলো দেখছো, এগুলো কামড়ে ছিঁড়ে ফেলবে। কর্ণপাত হতে দেরি হয়, এলিজাবেথের হাত মাথায় যেতে দেরি হয় না। চাদর দিয়ে আরো ভালো করে পেঁচিয়ে দিল মাথা। কপালের দিক দিয়ে টানতে টানতে একদম চোখই ঢেকে ফেলে। এবার আর হাসি নিয়ন্ত্রণে রাখতে পারলো না তাকবীর। ফিক করে হেসে দিল, প্রাণ খোলা আড়ম্বর হাসি। কোথায় যাচ্ছিলে? কিছুটা লজ্জা পায় এলিজাবেথ নিজের বোকামির জন্য। নিবু স্বরে প্রত্যুত্তর করলো, বাসায় কেউ নেই, চাচির জ্বর, তাই আমাকে বলল বোনকে স্কুলে দিয়ে আসতে। আর তোমার স্কুল? তুমি স্কুলে যাও না? না।
তেরছা নজরে তাকালো তাকবীর, কণ্ঠস্বর খানিকটা নিচে নামিয়ে বলল, কেন পড়াশোনা করো না তুমি? এলিজাবেথের জটিলতা ছাড়া উত্তর স্পষ্ট ভাষায়, চাচি বলেছে আমাকে পড়ানোর টাকা নেই। থেমে বিষণ্ণতায় চুপসে যাওয়া মন হঠাৎ উৎফুল্লতায় গেয়ে উঠল, বলল, মম আসলে আমি আবার স্কুলে যাব। মম প্যারেন্টস নেই তোমার? ড্যাড নেই। তাকবীর কিছু প্রশ্ন করতে গিয়েও করলো না, নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের চুপসে যাওয়া মুখের দিকে। শান্ত মুখশ্রীর অন্তরালে যে আকুত ভয়ে হৃদয়িন্দ হৃদয়ে কষ্টের বাঁধ ভাঙতে শুরু হয়ে গিয়েছে তা বুঝতে পারে। কথা পাল্টে পকেট থেকে গাড়ির চাবি বের করে চাবিতে প্রেস করে লক খুলে নিল। এরপর এলিজাবেথের দিকে তাকিয়ে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলল, গেট ইন দ্য কার বাচ্চা। বাচ্চা শব্দ শুনে নাক কুঁচকে মাথা তুলে এলিজাবেথ। ঠোঁটে ঠোঁট চেপে হাসলো তাকবীর, সবিনয়ে বলল, ওঠো, পৌঁছে দিচ্ছি এলোকেশি। আঙুলের ভিতর আঙুল ঢুকিয়ে কসলাতে থাকে এলিজাবেথ। এই নতুন নামের মানে সে বুঝতে পারেনি। মাথা নাড়িয়ে বলল, না। কেন? আমতা আমতা করতে থাকে এলিজাবেথ, বলল, চাচা বলেছে অচেনা কারোর থেকে সাহায্য না নেওয়ার জন্য। আমার জন্য নাকি কেউ নিরাপদ না। তাকবীর বুঝতে পারলো এলিজাবেথের চাচার এই কথা বলার কারণ। কণ্ঠে নমনীয়তা আনলো তাকবীর, নিদারুণ কোমল স্বরে বলল, আমাকে বিশ্বাস করতে পারো, আমি নিরাপদ, তোমার জন্য কোনো ক্ষতি করব না। উৎসুক হয়ে তাকিয়ে থাকলো এলিজাবেথ, ফর্সা মুখ উদ্বিগ্নতায় ঠাসা। এমনিতেই কুকুরের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন হেঁটে গেলে আরো দেরি হবে। যত দেরি হবে চাচির কটুবাক্য তত বেশি হবে। খেতে দিবে না আজ নিশ্চয়। উপায়ন্তর না পেয়ে রাজি হলো এলিজাবেথ। তাকবীর এক চিলতে হেসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক কথা বলে এলিজাবেথকে নিয়ে বাসায় গেল। ওই মাঠ থেকে বাসার দূরত্ব 15 মিনিটের। খুব আস্তে গাড়ি চালিয়ে আসলে তাকবীরের সময় লাগে মাত্র 5 মিনিট। ভিতরে ভিতরে খুবই ক্রুদ্ধ তাকবীর। সময় আজ এত তাড়াতাড়ি যেতে হলো, একটু থেমে থাকলো হতো না? শান্তিনিকেতনের সামনে গাড়ি থামায় তাকবীর। ভর দুপুর হওয়ায় আশেপাশে তেমন কেউ ছিল না। এলিজাবেথ গাড়ি থেকে নেমে একগাল হাসি দিল। সত্যিই তো, তার কোনো ক্ষতি করেনি। চাচা তাকে যেভাবে বুঝিয়েছিল তেমন কিছুই হয়নি। আপনি খুব ভালো মানুষ। উইন্ডো মিরর নামালো তাকবীর, কথার বিপরীতে এক ফালি হাসি দিয়ে বলল, আমাদের আবারও দেখা হবে এলোকেশি। এলিজাবেথ তেমন মাথায় নিল না কথাটা, চলে গেল। তাকবীরও গাড়ি ঘুরিয়ে চলে আসে। সেদিন সেই জায়গা থেকে চলে আসলেও ঘোর থেকে বের হতে পারেনি। এক অজানা অচেনা মেয়ে রাজত্ব কায়েম করে নিয়েছিল তার অন্দরমহলে। লোক লাগিয়ে এলিজাবেথের চাচাতো ভাই শিহাবকে ক্লাবে আনায় তাকবীর। শিহাব তখন মাদকে পুরোপুরিভাবে আসক্ত। তাকবীর শিহাবের কাছ থেকে জানতে পারে এলিজাবেথ এতিম। পরবর্তীতে এলিজাবেথের পরিবার নিয়ে আর মাথা ঘামায়নি তাকবীর। শিহাবকে শাসিয়ে এলিজাবেথকে স্কুলে ভর্তি করার কথা বললেও পরবর্তীতে বিদ্বেষমূলক কিছু কথা ভেবে তা আর হতে দেয় না। এই মেয়ে আগুন সুন্দরী, যেখানেই যাবে সকলেই ভস্য হবে এই রূপে। সকল প্রকার সাইড এফেক্ট ভেবে এলিজাবেথকে স্কুলে পড়ানোর চিন্তাভাবনা বাদ দিল তাকবীর। শিহাবকে টাকা দিয়ে দিয়ে এলিজাবেথের ব্যাপারে খোঁজ খবর নিত সব সময়। অতিরিক্ত টাকা বাড়িয়ে দিত এলিজাবেথের জন্য। মাঝে মধ্যে নিজের শখ করে অনেক কিছু কিনেও দিত এলিজাবেথের জন্য। তবে তার কিছুই পেত না এলিজাবেথ। শিহাব সবকিছু নিজের নাম করে ইব্রাতকে দিত। তাকবীরের ভয়ে এলিজাবেথ শিহাবের কুদৃষ্টি থেকে একটু ছাড় পেলেও একেবারে মুক্তি পায়নি। কথাই আছে, কয়লা ধুলে ময়লা যায় না। সুযোগ পেলেই এলিজাবেথের স্পর্শকাতর জায়গায় হাত ছোঁয়াতো শিহাব। যেসব কিছুই ছিল তাকবীরের অজানা। এই নাজুক মেয়ের এক দর্শনের স্তম্ভিত সে। ছটফটে মনকে কোনোভাবেই মানাতে পারতো না তাকবীর।
অবুঝ বাচ্চার মতো সে মানতে নারাজ মেয়েটা এখনো বাচ্চা। শিহাবকে টাকা খাইয়ে এলিজাবেথের বিয়ে আটকে রাখতে পারলেও নিজের ছটফটে মনকে বেঁধে রাখতে পারতো না তাকবীর। বারবার ছুটে যেত এক পলক এলিজাবেথকে দেখার জন্য। শিহাবকে বলে প্রায়শই এলিজাবেথকে বাসা থেকে বাইরে বের করতো তাকবীর, যে সকল কিছুই সাবিতা বেগমের অজানা ছিল। ইবরাতকে স্কুল থেকে আনার বাহানা দিয়ে এলিজাবেথকে বাসা থেকে বের করতো শিহাব। যেদিনই এলিজাবেথ বাইরে বের হতো সেদিন অযাচিতভাবে তাকবীরের সাথে দেখা হয়ে যেত পথে। বোকা এলিজাবেথের কাছে তা অযাচিত থাকলেও প্রেমিক পুরুষ তাকবীরের কাছে ছিল তা প্রি প্ল্যান। তাকবীর একটা সঠিক সময়ের আশায় চেয়েছিল, যেদিন একেবারে নিজের কাছে নিয়ে আসতে পারবে তার এলোকেশিকে। তাজওয়ার দেওয়ানের নজর থেকে এলিজাবেথকে আড়াল করে রাখার জন্য বারবার দেখা তৃষ্ণা পেলেও নিজের মনকে শুকিয়ে রাখত শুধুমাত্র এলিজাবেথের সেফটির কথা ভেবে। এত কাছে আর একই শহরের থেকেও তাদের দেখা হতো তাদের বছরে 1 কিংবা 2 বার। এভাবেই পেরিয়ে যায় 4টি বছর। প্রিয়দর্শিনীর আশায় চেয়ে থেকে থেকে আজ মিটিয়ে নিচ্ছে সকল তৃষ্ণা তাকবীর সুযোগ সন্ধানী শিকারীর মতো এলিজাবেথের নিক্ষিপ্ততার সুযোগ নিয়ে। কপালের প্রান্তপথে বেবি হেয়ারগুলো বড় হয়ে কপালের দুই পাশে টেম্পোরাল রেখার ঊর্ধ্বভাগে বিছিয়ে রয়েছে এলিজাবেথের। তাকবীর পলকহীনভাবে চেয়ে হাত তুলল চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে নিজের করা প্রতিজ্ঞার কথা ভেবে নিজেকে সংবরণ করে নিল। পদ্মফুলের ডগার অংশের স্নিগ্ধ রঙে রাঙান ঠোঁটগুলো পদ্মফুলের ডগার অংশের স্নিগ্ধ রঙে রাঙানো ঠোঁট গোল করে ফু দিল। এক পশলা উষ্ণ হাওয়ায় উড়ে গেল চুলগুলো। সন্ধি ফিরে পেল এলিজাবেথ। ঘাড় বাঁকিয়ে তাকালো তাকবীরের দিকে। তাৎক্ষণিক তাকবীর ব্যস্ত গলায় বলতে শুরু করলো, ছুঁইনি, আমি কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া স্পর্শ করব না তোমায়। এক চিলতে হাসি দিল এলিজাবেথ ধাতস্থ গলায় শুধায়, আমি জানি। ন্যাশো হাই তুলে ঢলতে ঢলতে লিভিং স্পেসে আসে। এই দুদিন রিচার্ড নিজের সাথে সকলের ঘুমও হারাম করে রেখেছিল। হঠাৎ রিচার্ডের নিস্তব্ধতা দেখে এই সুযোগে একটু ঘুমিয়েছিল ন্যাশো। পর্যাপ্ত ঘুম পরিপূর্ণ হওয়ার আগেই এক গার্ড গিয়ে ডেকে দিল। কাউচে বসা লুকাসকে দেখতে পেয়ে সকল ঘুম উবে গেল ন্যাশোর। কিছু বলতে উদ্যত হবে তখন কারোর পায়ের শব্দ ভেসে আসে। ঘাড় বাঁকিয়ে দুজনেই একসাথে উৎসুকভাবে পিছনে ফিরে তাকালো। রিচার্ডকে দেখে ব্রু কুঁচকে ফেলে ন্যাশো। চোখে সন্দেহ সংকুচিত হলো। হঠাৎ রিচার্ডের ড্রেস আপের এত পরিবর্তন ঘটার কারণ বুঝে উঠতে পারল না। গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টিয়ে ফেলেছে রিচার্ড নামের এই রহস্যময় মানব। কিছুক্ষণ আগেও ন্যাশো দেখে গিয়েছে রিচার্ড কিভাবে গতকালের পোশাক শরীরে চাপিয়ে উন্মাদনায় মেতে উঠে ড্রাগস টানছিল। অথচ এখন কি ড্যাশিং লুকে এক হাত পকেটে ঢুকিয়ে অ্যাটিটিউড নিয়ে আসছে। বরাবরের মতোই সম্পূর্ণ কালোতে আবৃত রিচার্ড, তবে আজ ভিন্নতা এসেছে শুধু হেয়ার স্টাইলে। রিচার্ড কখনো চুলে ওয়েট জেল ইউজ করে না। কালো রিপেড জিন্সের সাথে ইন করা কালো শার্টে জেল দিয়ে খাড়া খাড়া করে রাখে চুলে। সবই অ্যাট্রাকটিভ লাগছে গ্যাংস্টার বসকে। শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করে রাখা, পরিপাটি করা। বাঁ হাতের কোণের নিচে জয়েন্ট হাড়ের গৌর বর্ণের শিরার উপর আচ্ছাদিত P6 এর ব্যান্ডক্রফট সিলভার ব্রেসলেট। বুকের সামনে দুটি বোতাম খোলা, ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুক ভাসমান। অধমাঙ্গে পরিহিত কালো স্নিকার্সে চপচপ শব্দের দফারফা করে সরাসরি ন্যাশোর সামনে দাঁড়ায় রিচার্ড। গা থেকে ভেসে আসা ডার্ক পারফিউমের কড়া ফ্র্যাগ্রেন্স মত্ত করে দিচ্ছে চতুর্পাশ। রিচার্ডের ঠোঁটের কোণায়ও ঝুলে আছে প্রত্যাশিত আন্তরিক হাসি। ন্যাশো লুকাসের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, Get ready, boys. We're going on a trip. লুকাস ন্যাশো একে অপরের দিকে চাওয়াচাবি করে তপ্ত শ্বাস ফেলে দুজনেই চলে গেল তৈরি হওয়ার জন্য। লুকাস কিছুক্ষণ আগে মাত্রই আসলো রিচার্ডের কলে। এবার একমাত্র সৃষ্টিকর্তা জানে এই জরুরি কল আর ট্রিপের পিছনে কি রহস্য লুকিয়ে রেখেছে এই রহস্যময় মানব। ন্যাশো কিছু পল
বেসমেন্টের শাটারের সামনে দাঁড়িয়ে নিজেকে মনস্থির করে ব্যাগরূপে হেঁটে ভিতরে ঢুকলো। ন্যাশোর কথায় পুরো 18 ঘন্টা পর আজ ইবরাত আর সবিতা বেগমকে পানি দেওয়া হয়েছে, সেই সাথে কিছু খাবারও। খাবার হিসেবে মজুদ ছিল শুকনো খড়খড়ে রুটি আর গুড়। 5 দিন পর সবিতা বেগমকে খাঁচা থেকে বের করা হয়। দীর্ঘদিন অনাহারে থাকার কারণে খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে তার উপর। খিদে পেটে শুকনো 2টো রুটি চোখের পলকে খেয়ে শেষ করে ফেলে, কিন্তু পরে আর তা পেটে রাখতে পারল কই। খালি পেটে অতি তৃষ্ণায় বেশি পানি খেয়ে ফেলায় পর সহসায় পেটের ভিতর মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ। এক নাড়তেই পাকস্থলী উগড়ে বেরিয়ে এলো সকল খাদ্যকণা। বমি করতে করতে রক্তবমি শুরু হয়। মায়ের এই অবস্থা দেখে নিস্তেজ শরীর নিয়েও ইবরাত ছুটে যেতে চায় মায়ের কাছে। শিকল দিয়ে হাত পা বেঁধে রাখার কারণে যেতে পারে না। দূর থেকে মায়ের করুণ পরিণতি দেখে হাউমাউ করে শুধু কাঁদে ইবরাত, কিছুই করতে পারে না। ন্যাশোর কর্ণপাত হলে ন্যাশোর আদেশে সবিতা বেগমকে অন্য কক্ষে নিয়ে রাখা হলো। তারপর থেকে আর মুখে পানিও তুলছে না ইবরাত। শরীর একদম স্যাঁতস্যাঁতে মেঝের সাথে মিশে গিয়েছে। গোসলের অভাবে শরীর থেকে ঘামের বিদ্যুৎ বিশ্রী গন্ধ নির্গত হয়। ন্যাশো সরাসরি এসে দাঁড়ায় দুর্বোধ্য ইবরাতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে মাথা তুলে ইবরাত, টানানো চোখগুলো গর্তের ভিতর চলে গিয়েছে অনাহারে। ন্যাশোকে দেখার সাথে সাথে ঝুলে যাওয়া চোয়ালে খুশির ঝিলিক ফুটে ওঠে ইবরাতের, যা ন্যাশোর ক্রোধ আরো বাড়িয়ে দিল। রুষ্ট গলায় বলল, মরতে চাও? গলা দিয়ে শব্দ বের হয় না ইবরাতের, দুর্বল চিত্তে অস্পষ্টভাবে আওড়ায়, হ্যাঁ চাই তো, ওই যে আপনার প্রেমে। অর্হনিশে কর্ণপাত হতেই চোয়াল শক্ত হয়ে যায় ন্যাশোর। চেঁচিয়ে বলল, হ্যাভ ইউ গন ম্যাড? আই জাস্ট ফল ইন লাভ। নেশা কেটে গেলে খেয়ে নিও। বলেই হনহনিয়ে চলে যায় ন্যাশো। সহসায় নিষ্পলক তাকিয়ে থাকলো ইবরাত ন্যাশোর যাওয়ার পানে। হঠাৎ এক চিলতে ফিচলে হাসির দেখা মিলল ঠোঁটে। লাজুক হাসিতে শ্যামবর্ণের মুখশ্রী লাল হয়ে যায়।